দেখো তোমাদের এখানে একের দাগে বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভে কি আছে দেখো, খলিফার অনুমোদন, সিজদা পায়বস, আর আছে বাজার দর নিয়ন্ত্রণ, এছাড়া আমুক্ত মাল্যদ। আমরা দেখে নেবো খ স্তম্ভে কোনগুলোর সাথে এগুলো মিলে যায়, ঠিক আছে। তো দেখো প্রথম যেটা খলিফার অনুমোদন, এর সাথে মিলবে খ স্তম্ভের অপশান গ অর্থাৎ ইলতুৎমিশ। তারপর থাকছে সিজদা ও ফাইবস, তো এটার সাথে মিলে যাবে খ স্তম্ভের প্রথমটা অর্থাৎ অপশান ক গিয়াসুদ্দিন বলবন। তারপর থাকছে বাজার দর নিয়ন্ত্রণ, এর সাথে আমাদের মিল হবে যেটা, সেটা হচ্ছে অপশান ঘ অর্থাৎ আলাউদ্দিন খলজি। আর পড়ে থাকছে আমুক্ত মাল্যদ, এখান থেকে হয়ে যাবে কৃষ্ণদেব রায়, ঠিক আছে, এটা কৃষ্ণদেব হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের দুইয়ের দাগে বলেছে বেমানান শব্দের নিচে দাগ দাও। তো প্রথমটা দেখো এখানে বিজয়মালয় আছে, তারপর দন্তি দুর্গ, প্রথম রাজরাজ, তারপর আছে প্রথম রাজেন্দ্র। তো এখানে দন্তি দুর্গটা হচ্ছে বেমানান শব্দ, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যেটা বরেন্দ্র, হরিকেন এবং কৌনজ গৌর, এখানে কৌনজ হচ্ছে বেমানান। তারপরে দেখো হলায়ুধ, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, তো হলায়ুধ হচ্ছে এখানে বেমানান শব্দ। পরে তোমাদের দেখো পরের দিকে আছে একটা যেটা প্রতাপাদিত্য, কেদার রায়, ঈসা খান, বৈরম খান, তো এখানে বৈরম খান হচ্ছে বেমানান শব্দ। এরপরে দেখো তিনের দিকে বলেছে শূন্যস্থান পূরণ করো, বন্দেগান ইচিহল গানের সদস্য ছিলেন সুলতান ড্যাশ, গিয়াসুদ্দিন বলবন। পরেরটা বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ড্যাশ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরের কোশ্চেন, পর্তুগিজ পর্যটক ড্যাশ বিজয়নগর ভ্রমণ করেন, উত্তর হবে পেজ। পরেরটা দেখো বিজয়নগর পরাজিত হয়েছিল ড্যাশ যুদ্ধে, বানিহাটি বা তালিকোটার যুদ্ধে। পরের কোশ্চেন, সত্য বা মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমটা দেখো দাগ ও হলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ, এটা সত্য। পরেরটা 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন, এটাও হবে সত্য। তারপর থাকছে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা দেখো রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছিলেন, এটাও হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের পাঁচের দাগে প্রথম প্রশ্ন আছে দিন ই ইলাহি, এখানে বলেছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে হবে এবং উত্তর দেওয়ার জন্য তোমরা 2 নাম্বার পাবে। তো উত্তরটা দেখো, খ্রিস্টীয় 1570 এর দশকে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে নানা ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয় আলোচনা করতেন। আর এই সব আলোচনার ভিত্তিতে তিনি দিন ই ইলাহি নামে এক নতুন মতাদর্শ চালু করেন, যেটা ফরাসি শব্দ দিন ই ইলাহির অর্থ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল ও উম, আবুল ফজল ও বাউনি এই ধর্ম ধর্মমতকে বা ধর্মতত্ত্বকে তৌহিদ ই ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন। আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তার উপর ভিত্তি করে দিন ই ইলাহি তৈরি করেন এবং তিনি নিজের সভা সদস্যদের মধ্যে এর প্রচলন করেছিলেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্য দিয়ে তার বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। এই হলো দিন ই ইলাহি। এরপরে দেখো মনসব কি, তো আকবর সামরিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন, সেটি ছিল তার মনসবদারি ব্যবস্থা। মনসব একটি আরবি শব্দ, এর অর্থ হলো উঁচু স্থান, আর আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব। এরপরে তোমাদের 6 দাগে বলেছে 4টি বা 5টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, পাল সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো, উত্তর পাল ও সেন যুগে বা রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন, সেগুলি নিচে আলোচনা করা হলো। এক, কৃষি কর, রাজারা উৎপন্ন ফসলের 6/1 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তাঁরা নিজেদের ভোগের জন্য ফল ফুল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করত। পরেরটা দেখো বাণিজ্য কর, বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। 3, অন্যান্য কর, এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরে কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের উপরে কর চাপানো হতো। পরের কোশ্চেন, সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, উত্তর বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যানুরাগী। অনেক কবি ও সাহিত্যিক তার রাজসভা অলঙ্কৃত করতেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য এক কবি জয়দেব। লক্ষণ সেনের সভাপতি জয়দেব ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তাঁর রচিত কাব্যের নাম হলো গীতগোবিন্দ, আর এই কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। পরেরটা দেখো, ধৈ। তাঁর রাজসভায় আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। তারপরটা পঞ্চরত্ন জয়দেব ও ধৈ সহ আরও তিনজন গোবর্ধন উনপতি ধর এবং শরণ লক্ষণ সেনের শোভা অলঙ্কৃত করেছিলেন। এই পাঁচজন কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হয়ে থাকে। এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বনামে একটি বই লিখেছিলেন। লক্ষণ সেনের নিজের ও পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর বইটি সমাপ্ত করেন। পরের প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থা কি? উত্তর, দিল্লির রাজ্য যেসব রাজ্য জয় করতেন সুলতানরা, সেগুলিকে এক একটি প্রদেশে ধরে নেওয়া হতো। এই দেশগুলোকে বলা হয় ইকতা। ইকতা যাদের দেওয়া হতো তাদের বলা হতো ইকতাদার। ইকতাদার নিজ নিজ এলাকায় সরকারের প্রাপ্য রাজস্ব আদায় ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করত। ইকতাদাররা রাজস্বের একাংশ দিয়ে একদল সেনাবাহিনী পোষণ করতেন এবং সুলতানের প্রয়োজনে তা সরবরাহ করত। পরের প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন, আর এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে তুর্কি আভিজাত্যের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। পরের কোশ্চেন, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? উত্তরটা দেখো, খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিল যে দক্ষিণী রাজ্যগুলি জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে, আর তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিল তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষতি আর সারলো না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। ঔরঙ্গজেবের শেষ 25 বছর ধরে যুদ্ধ করে শেষে দাক্ষিণাত্যে মারা গেলেন, যেটা 1707 খ্রিস্টাব্দে। পরে তোমাদের সাতের দাগে বলেছে 8টি বা 10টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল? উত্তর দেখো, বখতিয়ার খলজি, যার সম্পূর্ণ নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, 1208 খ্রিস্টাব্দে মাত্র 17 জন অশ্ব আরোহী সেনা নিয়ে নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন। নদিয়া জয়লাভের পর তিনি সেখানে মুসলিম শাসন সাম্রাজ্য স্থাপন করেন। বখতিয়ার খলজি তিন দিন যাবৎ নদিয়া লুটপাট করেন। লক্ষণ সেনের বিপুল ধনসম্পদ দখল করেন। এমনটি ভৃতবর্গ ও হস্তি তার হস্তগত হয়। প্রায় বিনা যুদ্ধে বখতিয়ার খলজি বাংলার একাংশ অর্থাৎ নদিয়া দখল করেন। এরপর বখতিয়ার খলজি নদিয়া ছেড়ে লখনৌ দখল করেন। এছাড়া সমকালীন ঐতিহাসিকরা নিজের রাজধানী স্থাপন করেন এবং সেখানে সমকালীন ঐতিহাসিকরা এই রাজ্যের নাম লখনৌতি উল্লেখ করেন। নবপ্রতিষ্ঠিত রাজ্যে তিনি সুশাসন ব্যবস্থা করেন। তার সাথে আত্তিয়াফের সময় পরবর্তীকালে যে সমস্ত তুর্কি মুসলমানরা বসবাসের জন্য সেখানে আসেন তাদের জন্য মসজিদ, মাদ্রাসা, খানকাহ নির্মাণ করেন। তিনি জানতেন শুধুমাত্র সামরিক শক্তির উপর একটি রাজ্য প্রতিরক্ষা নির্ভর করেন। পরিপূর্ণ শান্তির জন্যই চাই আভ্যন্তরীণ শৃঙ্খলা, আর তাই তার প্রতিষ্ঠিত মুসলিম রাজ্যের স্থায়িত্বে সুষ্ঠু মুসলিম সমাজ গঠন করা প্রয়াস করেন। সেই জন্য তিনি কয়েকটি ভাগে ভাগ করে সেনাপতিদের তার রাজ্য শাসনভার দিয়েছিলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন মদাদ খলজি, বরশৌলে হুসাম উদ্দিন, ইতজ খলজি, এছাড়া গঙ্গাতবীর। বখতিয়ার খলজি বৌদ্ধ হিন্দুদের কাছে শুধুমাত্র একজন খুনি লুটেরা ছিলেন, কিন্তু মুসলমানদের কাছে তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। তবে একথা সত্য যে ইতিহাসে এটি একটি অংশে শেষ তার হাত ধরে শুরু হয়, আবার অন্য একটি অংশে সূচনা ও হাত ধরে হয়েছিল। আর তার
আমলে ব্যাপক পরিমাণ মানুষ মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছিল। বাংলাদেশে খ্যাতনামা কবি আল মাহমুদ তার বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থে বখতিয়ারের প্রশংসা করেছেন। একজন বীর চরিত্র হিসাবে 1206 সালে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি মারা যান। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? উত্তর দেখো, তুলুপ বংশের বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তাকে শ্রেষ্ঠ শাসক বলার কারণ, 1 নম্বর, তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল এবং রাজ্যের সীমা বহুদূর বিস্তৃত হয়েছিল। 2, তিনি অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটিয়েছিল। 3, এছাড়া তিনি শিল্প সাহিত্য সঙ্গীত দর্শন শাস্ত্রে উন্নতি তার সময় লক্ষ্য করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখা আমুক্তমাল্য গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন। 4, পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের প্রশংসা করে বলেছেন, রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পণ্ডিত ও সর্বোত্তম, একজন মহান শাসক এবং সবিচারক, সাহসী ও সর্বগুণান্বিতা। পরের কোশ্চেন দেখো, শেরশাহের যে কোনো 2টি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। তো ভূমিকা পয়েন্টটা দেখো, সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসাবে তিনি মাত্র 5 বছর, যেটা 1540 থেকে 45 রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে শাসন ব্যবস্থা সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। 1 নম্বর, ভূমি রাজস্ব ব্যবস্থা ক্ষেত্রে শেরশাহের অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও অবলিয়ত ব্যবস্থা চালু করেন। শেরশাহ কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। আর পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিতেন তাকে কবুলিয়ত বলা হতো। এর পরের পয়েন্টটা দেখো, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজমস বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা চালু করেন। উপসংহার, মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। তিনি আজও ভারত ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তিনি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণে রাখতে দাগ ও হলিয়া ব্যবস্থা চালু রাখেন। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। দেখো এখানে একে দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের সময়কাল। এখানে সঠিক উত্তর দেখো অপশান গ, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। এখানে সঠিক উত্তরগুলো অন্য কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। পরের কোশ্চেনটা দেখো, বলা হয়েছে যে কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে অপশান খ বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। পরের কোশ্চেন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ কি? তো অন্যতম প্রধান কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমিক। পরের কোশ্চেন, ভূভাগ ভাঁজ খেয়ে উপর দিকে উঠে যে পর্বতের সৃষ্টি হয় তার উদাহরণ হলো হিমালয়। পরের কোশ্চেন, ঠিক জোরটি নির্বাচন করো। তো এখানে সঠিক যে জোর সেটি হচ্ছে অপশান খ, নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান কাজ ক্ষয়। পরের কোশ্চেন দেখো, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো বিষুব রেখা। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হচ্ছে পামির মালভূমি। পরের কোশ্চেন দেখো, নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো, সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান গ, নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। পরের কোশ্চেন, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো মার্বেল। পরের কোশ্চেন দেখো, 2-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করলে তোমরা 1 নম্বর করে পাবে। 3টি কোশ্চেন আছে। তো প্রথমটা দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখা পরিধি ক্রমশ ড্যাশ থাকে, কমতে থাকে। পরের প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ড্যাশ পায়। তো এর উত্তরটা হবে বৃদ্ধি পায়। পরের কোশ্চেন,
এখানে বলা হচ্ছে এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ড্যাশ। তো উত্তরটা হবে ইনিসি, ঠিক আছে। এরপরে তোমাদের 3-এর দাগে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে হবে। তো প্রথমটা দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি, এটা হচ্ছে সত্য বাক্য, তাই ঠিক। পরের কোশ্চেন, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে, এই বাক্যটাও সত্য, তাই আমরা ঠিক লিখব। পরের কোশ্চেন, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল, এই বাক্যটা অসত্য, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে ভুল। পরের কোশ্চেন দেখো, তোমাদের এখানে 4-এর দাগে বলেছে স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলালে এখানে দেখতে পাচ্ছ যে ফুজিয়ামা, গ্রানাইট আর মিয়েন্ডা আছে। তো এখান থেকে আমরা দেখে নেব খ স্তম্ভের কোনগুলো মিল হয়। তো ফুজিয়ামা থেকে যেটা হবে দেখো, খ স্তম্ভের অপশান 3 অর্থাৎ আগ্নেয় পর্বত, এবং গ্রানাইট থেকে হবে অপশান 1 অর্থাৎ আগ্নেয় শিলা, আর পড়ে থাকছে মিয়েন্ডার থেকে নদী মধ্য প্রবাহ, ঠিক আছে। পরের দাগে তোমাদের দেখো, এখানে 5-এর দাগে বলা হচ্ছে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন বলা হয়। উত্তরটা দেখো, 21শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়। আর 21শে জুন পৃথিবী নিজের কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কট রেখার 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, এবং এই দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয়। সুমেরুবৃত্ত 24 ঘন্টা সূর্যকে দেখা যায়, আর কুমেরুবৃত্ত 24 ঘন্টা অন্ধকার থাকে। আর তাই 21শে জুলাই দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য দিতে হবে। প্রথমে অক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। যদিও এখানে একটা বলা হয়েছে, দুটো করে বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। পরেরটা দেখো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। 2, প্রত্যেকটি দ্রাঘিমা রেখার উপর দ্রাঘিমা রেখার উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে। পরের কোশ্চেন দেখো, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। উত্তর, ভারতের সমগ্র উত্তর ভাগ জুড়ে বিস্তৃত থাকা হিমালয় পর্বতশ্রেণী ভারতের জলবায়ুর উপর অসাধারণ প্রভাব রয়েছে। 1 নম্বর হচ্ছে উত্তরে তীব্র শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করা। হিমালয় পর্বতের অবস্থান ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীতের হাত থেকে রক্ষা করেছে। হিমালয় পর্বত না থাকলে ভারতেও রাশিয়া ও চীনের মতো তীব্র শীতের প্রাবল্য দেখা যেত। পরে 2 নম্বরে দেখো, বৃষ্টিপাতে সাহায্য করা। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধা পেয়ে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর মৌসুমী বায়ু প্রবাহের দ্বারা সংঘটিত বৃষ্টিপাতে হিমালয় পর্বতের অসাধারণ ভূমিকা রয়েছে। এরপরে দেখো তোমাদের 5-এর 4 নম্বর প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি সমভূমির পার্থক্য। তাহলে মালভূমি সমভূমির পার্থক্য লিখতে হবে, এবং কোন কোন বিষয়, সেটা হচ্ছে ভূমির ঢাল আর একটা হচ্ছে উচ্চতা। এই দুটো বিষয়ের উপর আমাদের পার্থক্যটা উল্লেখ করতে হবে। তো ভূমির ঢাল উচ্চতা ভিত্তিতে মালভূমি সমভূমির পার্থক্য দেখো, প্রথমে ভূমির ঢাল। মালভূমি মধ্যম ঢাল বিশিষ্ট তরঙ্গায়িত, কিন্তু অপরদিকে সমভূমির উপর সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। এবং দ্বিতীয় যে বিষয়টা ছিল দেখো, উচ্চতা। মালভূমির উচ্চতা হয় 300 থেকে 600 মিটার, কিন্তু অপরদিকে সমভূমির উচ্চতা হয় 300 মিটারের কম। পরে তোমাদের 6-এর দাগে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলে বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। উত্তর, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। আর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে উষ্ণতা বেশি, তাই উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। আর বায়ুর ঘনত্ব কমে যাওয়া, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যা কমে যায়, আর অর্থাৎ বায়ুর চাপও তখন কি হয়, কমে যায়। তাই উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম হয়। এবং প্যারা করে লিখবে, আবার মেরু অঞ্চলে সূর্য সারা বছর দীর্ঘভাবে কিরণ দেওয়ায় বায়ুর উষ্ণতাও খুবই কম, তাই বায়ু শীতল হয়ে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, ফলে বায়ুচাপ বেড়ে যায়। এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। পরে দেখো তোমাদের 2 নম্বরে বলেছে, মাটির দানার আকারের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করো এবং প্রত্যেক শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য। তো মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে বেলে মাটি, এবং বৈশিষ্ট্যটা দেখো, এই মাটির দানাগুলি বেশ বড় হয়। বেলে মাটিতে বালির ভাগ বেশি হয়, জল ধরে রাখতে পারে না। গাঙ্গেয় উপত্যকা পশ্চিমাংশে বেলে মাটি দেখা যায়। এই মাটিতে তরমুজ, ফুটি, সুপারি প্রভৃতি ফসল চাষ হয়। পরের কোশ্চেন, এঁটেল মাটি। তো
পরের পয়েন্ট, তো এই মাটির দানার আকার তুলনায় সবথেকে ছোট, কাদার ভাগ বেশি থাকায় এঁটেল মাটির জল ধরে রাখতে পারে। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে ও নিম্ন উপত্যকায় দেখতে পাওয়া যায়। এই মাটিতে ধান, পাট, তৈলবীজ খুব ভালো হয়। তোমরা ধান, পাট এগুলো কমা দেবে। পরেরটা পয়েন্টটা দেখো, দোআঁশ মাটি। তো দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান পরিমাণে থাকে। ভারতের পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের যেসব পলিমাটি অঞ্চলগুলি রয়েছে সেসব জায়গাতে দোআঁশ মাটি দেখা যায়। এই মাটিতে ধান, গম, যব, নানা ধরনের শাকসবজি, চা, কফি, বিভিন্ন ধরনের ফসল প্রচুর পরিমাণে চাষ হয়। পরে তোমাদের 3 নম্বর প্রশ্ন বলেছে, নীল নদের উপর কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করে? উত্তর, নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মাণের উদ্দেশ্য হলো নীল নদের মধ্যে নিম্ন প্রবাহ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলে মিশরের নীল নদের প্রবাহ পথে একসময় প্রায়শই বন্যা হতো, আর বছরের অন্যান্য সময় জলের অভাবে নীল নদের অববাহিকার কৃষি জমিতে কৃষিকাজ করা যেত না, আর বছরের একটা সময়ে বন্যা এবং অন্য সময়ে খরা। এই অবস্থা প্রতিকারের জন্য মিশরের নীল নদের উপর আসওয়ান বাঁধ তৈরি করা হয়। নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মিত হওয়ার ফলে মিশরের বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। এরপর 7 দাগে তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটার উত্তর দেওয়ার জন্য পাবে 5 নম্বর করে। প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু ও জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে? উত্তরটা দেখো, এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে সারা বছর গড় উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও প্রতিদিনই বিকালে পরিচলন বৃষ্টিপাত ও বার্ষিক বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেমি। উষ্ণতা বেশি 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 ও উষ্ণতা বেশি বৃষ্টিপাতের পরিমাণের কম। দেখো এখানে বৃষ্টিপাতের জন্য নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত উদ্ভিদের ঘন বনভূমি দেখা যায়। আর শীতকালে এই উদ্ভিদের পাতা ঝরে না। এই বৃষ্টি অরণ্যের গাছগুলি হলো মেহগনি, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা, রোজউড, আয়রন উড ইত্যাদি। এশিয়ার উষ্ণ মরু অঞ্চলে সারা বছরই তোমরা প্যারা করে লিখবে অবশ্যই, উষ্ণতা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপর থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণও খুব কম, আর তাই এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার কারণে গাছগুলি কাণ্ড, পাতা, মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রস্বেদন প্রক্রিয়া গাছের জল বেরিয়ে না যায় এবং গাছগুলির শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো থাকে। পরের কোশ্চেনটা দেখো, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম, যেখানে 27 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়ে থাকে 200 থেকে 250 সেমি। সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এবং ঘন জঙ্গলের প্রধান গাছ। এগুলি হলো ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, আর তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। পরের পয়েন্টটা দেখো, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিমে পলিমাটি। আচ্ছা, তোমরা এটা দেখো, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ পয়েন্ট করবে। তো পয়েন্ট করার পর দেখো এখানে তোমরা এই অংশটাকে বাদ দেবে, কোনো একটা জায়গা থেকে লাইনটা চলে এসেছে, ঠিক আছে? তোমরা লিখবে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম, তারপর লিখবে উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে এই লাইনটা লিখবে না, ঠিক আছে? বৃষ্টি হয় সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকালে বৃষ্টিহীন থাকে আর পাতায় নরম মোম আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব ফলের বাগানও খুব চোখে পড়ে, ঠিক আছে? তাহলে তোমরা ভূমধ্যসাগরীয় পয়েন্টটা করার পর সেটা লিখবে, আফ্রিকার একেবারে উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, ঠিক আছে? তোমরা এই যে অংশটা তোমরা লিখবে না, ওকে?
পরের কোশ্চেন দেখো, তোমাদের সাথে 3 নম্বরে বলা হচ্ছে মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক যে প্রভাব ফেলেছে তা এই বক্তব্যটি যথার্থ বিচার করতে হবে। উত্তর, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ বা ক্রিয়াকলাপ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করছে বা নেতিবাচক প্রভাব ফেলেছে। যেমন 1 নম্বর, কৃষি ব্যবস্থার প্রসার। কৃষি ব্যবস্থা প্রসারের ফলে কৃষিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক এবং কীটনাশক মিশ্রিত জল নদীতে এসে পড়লে নদীর জলকে বিষাক্ত করে এবং নদীর বাস্তুতন্ত্রকে ধ্বংস করে। এছাড়া সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। পরের পয়েন্ট, শিল্পায়ন। শিল্পায়নের ফলে নদীর তীরে অবস্থিত বিভিন্ন শিল্পাঞ্চল থেকে বর্জ্য পদার্থ তথা বর্জ্য জল নদীতে বা অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত করে তুলছে। পরের পয়েন্ট, বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সামরিক সুফল পাওয়া গেলেও এটা সাময়িক হবে, সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আবার ভয়াবহ বন্যার কারণ হয়ে ওঠে। পরের পয়েন্ট, নগরায়ন। নগরায়নের ফলে বিভিন্ন নগর বসতি থেকে যে আবর্জনা বা পয়ঃপ্রণালীর জল নদীতে মিশে নদীর জলকে বিষাক্ত করছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও।